আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় খবর, সরস্বতী পুজো এবং নেতাজি জন্মজয়ন্তীর সকালে অ্যাকশন মুডে আবার ইডি। অ্যাকশন শুরু ইডির। বাজেয়াপ্ত বিপুল সম্পত্তি, পশ্চিমবঙ্গ শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির 5টি চাঞ্চল্যকর দিক। রাজনৈতিক দুর্নীতির খবরে ভরা সংবাদ মাধ্যমের ভিড়ে মানুষের এখন অনেক সময় এসবে গা সওয়া হয়ে যায়। তবু মাঝে মাঝে এমন ঘটনা সামনে আসে যার তথ্যগুলো এতটাই নির্লজ্জ এবং যার ব্যাপকতা এতটাই বিশাল যে তা আমাদের পূর্ণ মনোযোগ দাবি করে। পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তেমনই একটি মামলা তদন্ত চললেও সাম্প্রতিক ঘটনাবলী দুর্নীতির আরও একটি স্তর উন্মোচন করেছে, যা দেখে মনে হচ্ছে এই পচন পদ্ধতিগত এবং অত্যন্ত বেপরোয়া। এই নিবন্ধটি প্রায় 58 কোটি টাকার বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘটনাকে কেন্দ্র করে এই পর্বের সবথেকে 5টি প্রভাবশালী এবং আশ্চর্যজনক দিক তুলে ধরেছে। আজকে সকালে ইডি তাদের এক্স হ্যান্ডেলে এই বাজেয়াপ্তকরণের 2টি প্রেস নোট প্রকাশ করে, যেটি আপনারা এই স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এই ঘটনার ব্যাপকতা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি সম্প্রতি ঘোষণা করেছে যে তারা এই কেলেঙ্কারির সাথে যুক্ত প্রায় 58 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এবং অন্যতম প্রধান মধ্যস্থতাকারী প্রসন্ন রায়ের এই সম্পত্তিগুলো কোনো একটি নির্দিষ্ট জায়গায় লুকিয়ে রাখা হয়নি। এর মধ্যে রয়েছে আবাসন, বিলাসবহুল ভিলা, প্রচুর জমি। কলকাতা, রাজারহাট, নিউ টাউন, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান জুড়ে এই সম্পত্তিগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, যা এই অবৈধ অর্থের বিনিয়োগ কতটা বিস্তৃত তা প্রমাণ করে। ভৌগোলিক এই বৈচিত্র্য অর্থ পাচারের একটি চিরাচরিত লক্ষণ, যাতে অবৈধ অর্থের উৎস খুঁজে পাওয়া যায় এবং তা বাজেয়াপ্ত করা কঠিন হয়ে পড়ে। এখানে গ্রাফিক্সের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে মূল দুটি যে যারা অভিযুক্ত তাদের বিস্তারিত অংশটি জানানো হয়েছে, আপনারা স্ক্রিনে সেটি দেখতে পাচ্ছেন। এইটির মধ্যস্থতাকারী ছিলেন একজন আর্থিক মাফিয়া। ইডির বর্ণনা অনুযায়ী প্রসন্ন রায় ছিলেন এই চক্রের প্রধান মধ্যস্থতাকারী, যার মূল কাজ ছিল অযোগ্য প্রার্থীদের কাছ থেকে শিক্ষক পদের বিনিময়ে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা। তবে সাম্প্রতিক এই বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি তার সাথে যুক্ত মোট সম্পদের একটি সামান্য অংশ মাত্র। 2024 সালের শুরুর দিকে আরও একটি চাঞ্চল্যকর ঘটনায় ইডি প্রসন্ন রায়, তার স্ত্রী এবং তার সংস্থাগুলোর সাথে যুক্ত 163 কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। সেই তালিকায় ছিল হোটেল এবং রিসর্টের মতো উচ্চ মূল্যের সম্পদ। এই বিশাল অঙ্কটি প্রমাণ করে যে মধ্যস্থতাকারী ভূমিকাটি কোনো ছোট কাজ ছিল না, বরং এটি ছিল একটি অত্যন্ত লাভজনক দুর্নীতির নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু। বিধায়ক জীবনকৃষ্ণ সাহার গ্রেপ্তারির ঘটনাটি কোনো ক্রাইম থ্রিলার বা গোয়েন্দা গল্পের চিত্রনাট্যের চেয়ে কম কিছু নয়। তদন্তকারীরা ঘিরে ফেলতেই সাহা গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট করবার মরিয়া চেষ্টা চালান। তিনি কথিতভাবে তার মোবাইল ফোনটি পাশের একটি পুকুরে ফেলে দেন, যাতে তার যোগাযোগ এবং পরিচিতদের তথ্য চিরতরে মুছে ফেলা যায়। কিন্তু তদন্তকারীরা দমে যাননি। অত্যন্ত দৃঢ় সংকল্প নিয়ে ইডি সেই পুকুরের সমস্ত জল পাম্প দিয়ে সরিয়ে ফেলে এবং ডুবন্ত ফোনটি উদ্ধার করে। এটি কেবল আতঙ্ক ছিল না, এটি ছিল একটি পরিকল্পিত ঝুঁকি, যা নির্দেশ করে ফোন নষ্ট করার অপরাধের চেয়েও ফোনের ভেতরের তথ্যগুলো সম্ভবত অনেক বেশি বিপজ্জনক ছিল। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ভৌগোলিকভাবে এই যে রেটটি হয়েছে এবং যে সম্পত্তিগুলো রয়েছে সেটি কোন কোন জায়গায় অবস্থিত। এখানে পরিষ্কারভাবে দেখানো হচ্ছে মুর্শিদাবাদ, এখানে রয়েছে পলিটিক্যাল স্ট্রংহোল্ড এবং এলিট ভিলা রয়েছে। পূর্ব বর্ধমানে রয়েছে, সেখানে রয়েছে ল্যান্ড অ্যান্ড প্রপার্টি হোল্ডিংস। উত্তর 24 পরগনায় রয়েছে হাই ভ্যালু রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্টস এবং কলকাতা
রাজারহাট নিউ টাউনেও সেগুলি অবস্থিত। এখানে অভিযোগের ধারা অব্যাহত, জেল থেকেও চাকরি বিক্রির অভিযোগ। কারাগারে বন্দী থাকলেও জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আসা বন্ধ হয়নি। গত নভেম্বরে বিরোধী রাজনৈতিক নেতা বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় একটি চাঞ্চল্যকর দাবি করেন যে সাহা জেলের ভেতর থেকেও তার টাকার বিনিময়ে চাকরি কারবার চালিয়ে যাচ্ছেন। এই অভিযোগটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স, সাবেক টুইটারে, একটি ভিডিওর মাধ্যমে প্রকাশ্যে আনা হয়। জনসমক্ষে করা এই ধরনের অভিযোগ দুর্নীতিকে কেবল সাধারণ অপরাধের পর্যায়ে রাখে না, বরং প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ ব্যবস্থার চরম ব্যর্থতাকে তুলে ধরে, যেখানে রাজ্যের সংশোধনাগারগুলোর অপরাধমূলক কর্মকাণ্ড থামাতে অক্ষম বলে অভিযোগ উঠেছে। জীবনকৃষ্ণ সাহার মামলাটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি রাজ্যের রাজনৈতিক নেতৃত্বের ওপর কলঙ্ক লেপে দেওয়া এক উচ্চ প্রোফাইল গ্রেপ্তারি এবং দুর্নীতি মামলাগুলোর দীর্ঘ তালিকার শেষ সংযোজন মাত্র। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কোনো এক রাজনৈতিক জনৈক ব্যক্তির এই মন্তব্যটি এই ধারাটিকে স্পষ্টভাবে তুলিয়ে ধরে। আপনার মন্ত্রীদের বাড়ি থেকে কেন 27 কোটি টাকা উদ্ধার হচ্ছে তার জবাব দিতে পারেন? আপনি দায় নেন না। পার্থ চট্টোপাধ্যায় জেলে যান, জ্যোতিপ্রিয় মল্লিক জেলে যান, অনুব্রত মণ্ডল জেলে যান, জীবনকৃষ্ণ সাহা জেলে যান, মানিক ভট্টাচার্য জেলে যান, চন্দ্রনাথ সিনহা জেলে যান, কুণাল ঘোষ 3 বছর জেল খেটে ফিরে আসেন। বিভিন্ন দুর্নীতি মামলায় বন্দী থাকা প্রভাবশালী নেতাদের এই তালিকাটি শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিকে একটি বৃহত্তর প্রাতিষ্ঠানিক সংকটের অংশ হিসেবে চিহ্নিত করে। এটি প্রমাণ করে যে সমস্যাটি কেবল 2-1 ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ক্ষমতার সর্বোচ্চ স্তরে এটি একটি পুনরাবৃত্তি ঘটনা মাত্র। পশ্চিমবঙ্গ শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে উঠে আসা তথ্যগুলো প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের এক করুণ ছবি তুলে ধরে। যখন এক মধ্যস্থতাকারী 160 কোটি টাকার বেশি সম্পত্তি জমা করতে পারেন এবং একজন রাজনীতিবিদ পুকুরে প্রমাণ্ডপাতে বাধ্য হন এবং জেলের ভেতর থেকেও চাকরি বিক্রির অভিযোগ ওঠে, তখন তা কেবল বিচ্ছিন্ন অপরাধ নয়, এবং এটি একটি গভীরভাবে ক্ষতিগ্রস্ত ব্যবস্থাকে নির্দেশ করে। তদন্তকারীরা যতই এই নেটওয়ার্কের গভীরে পৌঁছচ্ছেন, ততই একটি মৌলিক প্রশ্ন বড় হয়ে উঠছে, যখন পচন এত গভীর, তখন সাধারণ মানুষের এই ব্যবস্থার উপর আস্থা কি করে ফিরে আসবে? এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে আমরা মানুষের ভাষার এই অংশেই এপিসোডগুলোতেই জানিয়েছিলাম। এর আগে আপনাদের দেখিয়ে দিই যে ইডির যে মুখ্য অধিকর্তা, তিনি কলকাতা শহরে এসে পৌঁছেছেন। আপনারা বুঝতেই পাচ্ছেন এই ঘটনার তাৎপর্য অনেক গভীর। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ভাষার যে পোর্টাল, সেই পোর্টালের প্রথম পাতাটি দেখতে পাচ্ছেন, এবং সেখানে খেয়াল করে দেখুন, আমরা এর আগেই জানিয়েছি যে রাজ্যে হঠাৎ ইডি ডিরেক্টরের আগমন, আইপ্যাক মামলা নাকি এবার আরও বড় কোনো কিছুর সংকেত। এই খবরটি কিন্তু আমরা এর আগেই জানিয়েছিলাম, আপনারা তারিখ দেখলেই বুঝতে পারবেন। খেয়াল করে দেখুন, জানুয়ারির 21 তারিখে আমরা সেটা জানিয়েছিলাম। কলকাতায় পা রাখছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন, আইপ্যাক কাণ্ডে কি তবে বড় কোনো অ্যাকশন? শহর জুড়ে সাজ রব। আমরা আশা করব যে এই খবরটি আপনারা পড়ে নেবেন। মানুষের ভাষা একদম ওপরে দেখতে পাচ্ছেন, মানুষেরভাষা.com, এই লিঙ্কে গেলে আপনারা কিন্তু মানুষের ভাষা এই সংবাদ মাধ্যমের প্রথম পাতাটিকে পড়তে পারবেন। আমরা আশা করব যে এই এপিসোড আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা জানাবেন। এই ধরনের নিত্য নতুন আপডেট খবরের জানবার জন্য আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, আর আমাদের নজর থাকবে সাম্প্রতিক সমস্ত বিষয়াবলীর ওপরে। দেখা হচ্ছে আবার সামনের এপিসোডে। নমস্কার।